বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কিন্তু একটু অন্যরকম আলোচনা করতে শুরু করেছি। সেটা হচ্ছে আমাদের পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি রয়েছে এবং এই 2 মাস যে কিভাবে চোখের পলকে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারছো না। ঠিক কিছুদিন পরে ভাববে টেস্ট পরীক্ষা কদিন হলো আর এই ফাইনাল পরীক্ষা চলে এলো, এর মধ্যে 2 মাস চলে গেল। একদম এটাই হবে, এটাই রিয়েলিটি। এবং এই সময়টা যেন খুব দ্রুত গতিতে যায়। যেমন করে মানুষের যখন শরীর খারাপ হয় সেই সময়টা দেখবে শেষ হয় না, মানে মানুষ যখন রেস্টে থাকে তখন দেখবে সেই সময়টা যেতে চায় না, মানে কষ্টের সময় মানুষের জন্য দীর্ঘক্ষণ থাকে। কিন্তু এই যে সময়টা অর্থাৎ পরীক্ষার হলের যে 3 ঘন্টা, সেটাও যেন কেমন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার এই যে পরীক্ষা আসার ঠিক আগের মুহূর্ত, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়, আমরা টেরও পাই না। কিন্তু কথা হচ্ছে, এই যে মুহূর্তটুকু আমাদের হাতে রয়েছে, এই মুহূর্তটুকুই কিন্তু আমাদের জীবন গড়ে দিতে পারে। আবার এই মুহূর্তটুকুর খারাপ পরিণতি কিন্তু আমাদের জীবন ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। কেন? কারণ আমাদের ছাত্র জীবনে যারা আমরা ছাত্রছাত্রী রয়েছি, প্রত্যেকের জীবনের একটা উদ্দেশ্য হলো একটা ভালো রেজাল্ট করে সামনের পথ প্রশস্ত করা, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাওয়া। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো ক্লাসের ছাত্রছাত্রীদেরই কিন্তু জীবন গড়ার একটা মুহূর্ত কিন্তু এটা। বিশেষ করে উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হতে হবে, একটা চারিদিকে প্রেশার রয়েছে, চাপ রয়েছে, একটা ভালো মার্কস ক্যারি করতে হবে। আর মাধ্যমিকের তো অবভিয়াসলি জীবনের প্রথম স্টেজ। প্রথম ম্যাচটা যদি আমার খারাপ হয়ে যায়, প্রথম ম্যাচ যদি আমি খারাপ খেলি, তাহলে জীবনের উপর একটা এফেক্ট স্বাভাবিকভাবেই কিন্তু এসে পড়বে। অর্থাৎ আমি সামনের দিকে কি আর এগোতে পারবো? আমার কি পড়াশুনো ভালো হবে? কি আমি এগোতে পারবো? নাকি আমি এই আমার পড়াশোনা আমার দ্বারা হবে না? অনেক 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 ব্রেনের উপর প্রেশার পড়ে। তো যে কারণে আমি তোমাদের সবসময় বলবো যে প্রথম জীবনের পরীক্ষা যাদের মাধ্যমিক রয়েছে তাদের চেষ্টা করতে হবে একটা গুড রেজাল্ট করার। আর যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে তাদের চেষ্টা করতে হবে নিজের অস্তিত্বটাকে সঠিকভাবে বজায় রাখার। শুধুমাত্র পাস আউট করে বেরিয়ে কোনো লাভ হবে না। একটা সার্টিফিকেট হবে, সেটা সুন্দরভাবে বাক্সে যত্ন করে রাখতে হবে। আদৌ জীবনে কখনো কাজে লাগাতে পারবে কিনা সেটা নিয়েও রিস্ক আছে। অর্থাৎ এমন কিছু করতে হবে যাতে করে একটা আলাদা শরীরের একটা কি বলবো বল বা শক্তি, একটা মনোবল বৃদ্ধি পায়, সেই কাজটা কিন্তু করতে হবে। আর ছাত্র জীবনে সেই কাজটা এনে দিতে পারে সেটা কিন্তু আমাদের একটা মার্কশিট, আমাদের একটা রেজাল্ট। আজকের আলোচনা আমাদের মূলত এই বিষয় নিয়েই, যে আমাদের হাতে যে 2 মাস সময় আছে, এই 2 মাসকে আমরা কিভাবে ব্যবহার করব এবং আমরা আমাদের রেজাল্টকে টপ লেভেলে নিয়ে চলে যাব। থাম্বনেল দেখে তোমরা বুঝেইছো কিছু সরু লাইনের কথা বলেছি, আমি একটা সরু পথের কথা বলেছি। কেন সরু পথ বলেছি? কারণ এডুকেশন লাইফ একটা জার্নি, যে জার্নি আমাদের শুরু হয় সেই ছোট্টবেলা থেকে। 2 আঙ্গুলের খেলা, এই দুটো আঙ্গুল যদি কোনো দিন খারাপ খেলে সেদিন খারাপ হয়ে যায়, সেদিনকার রেজাল্টই খারাপ হয়ে যায়। তো এই 2 আঙ্গুলের খেলাটাকে আমাদের সেইভাবে খেলতে হয় যাতে করে কখনো ডাউন না হয়ে যায়। আর তার জন্য আমাদের সারাটা বলতে গেলে সেই কবে স্কুলে ভর্তি হয়েছি সেখান থেকে আমাদের সেই যুদ্ধ শুরু হয়েছে। তো সেই যুদ্ধের পরিণতির দিকে কিন্তু ধীরে ধীরে আমরা এগোতে যাচ্ছি, যার একটা সবথেকে বড় প্রথম স্টেপ যেটাকে বলতে পারো সেটা কিন্তু মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, কলেজ লেভেল, তারপর কিন্তু একদম পুরো মহাভারতের যুদ্ধ, অর্থাৎ চাকরি জীবনের পরীক্ষা বা চাকরির পরীক্ষা আমাদের রয়েছে। তো প্রত্যেকটা স্টেজই কিন্তু আমাদের জীবনের চাবিকাঠি বা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত। তো এই যে পথ, কোন পথে গেলে আমরা এই 2 মাসে সফলতা পাবো, সেটাই এখন তোমাদের সামনে শেয়ার করি। পরপর স্টেপ ওয়াইজ আমি কিছু কথা বলবো, যে কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, যে কথাগুলো শুনলে তুমি 0 থেকে 100 পর্যন্ত পৌঁছাতে পারবে। আবার যে কথাগুলোর ব্যর্থ প্রয়োগ করলে তুমি 100 থেকে 0তেও নেমে আসতে পারো, এটুকু বলে রাখলাম। কি সেই কথা? আমি একটু নোটস করে লিখেছি তোমাদের বলার জন্য। প্রথম পয়েন্ট আমি রেখেছি সময়ের মূল্য। এই যে 2 মাস সময়, এই 2 মাসের মধ্যে আমাদের বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, নিত্য নৈমিত্তিক প্রয়োজন, খাওয়া দাওয়া, ঘুম, আর এখন আর বিশ্রাম বলে কিছু রাখবো না, খেলাধুলা বলেও কিছু রাখবো না, আড্ডা বলেও কিছু রাখবো না। অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুম, স্নান, আর এই যাবতীয় আমাদের যেগুলো সাতসতেরো টুকটাক নিজেদের কাজকর্ম থাকে, সেইটুকু কাজ। এই কাজ ব্যতি রেখে অন্য কোনো কাজ নয়, বাদ বাকি প্রত্যেকটা সেকেন্ডের মূল্য তোমাকে দিতে হবে। কি পারবে? যদি পারো তো চলো, আর যদি না পারো তো থেমে যাও। এটাই হলো ব্যাপার। হাতে 2 মাস সময়, এই 2 মাসে তোমাকে তৈরি হতে হবে, এই 2 মাসে তোমাকে টপে পৌঁছাতে হবে। তুমি কি ভাবছো?
যারা সারা বছর কিছু পড়েনি তারাও এই 2 মাস যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারে সেও টপে পৌঁছাতে পারবেই সে পৌঁছাতে, কিন্তু তাকে শুধু মূল্যটা দিতে হবে প্রত্যেকটা সেকেন্ডে। যদি তুমি দিতে পারো তো ইউ আর গেইন, আর যদি তুমি না দিতে পারো ইউ আর লুজার। এটা হলো রিয়েলিটি। নেক্সট পয়েন্ট, রুটিন করে পড়াশোনা করতে হবে একটু। কিসের রুটিন? রুটিন করে পড়াশোনা মানে পড়াশোনা কিন্তু অল টাইমের, থামানোর নয়। অর্থাৎ আমি যখনই সময় পাবো তখনই পড়বো, কিন্তু সেই পড়াশোনার রুটিনটা, অর্থাৎ আমি কখন কি পড়বো, কখন বাংলা পড়বো, কখন ইতিহাস পড়বো, কখন ভূগোল পড়বো, বা অন্যান্য যে অ্যানাদার যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোকে কম্পেয়ার করা, একদম সিস্টেমিক ওয়েতে চলতে হবে। বলে না সোলজার যারা রয়েছে আমাদের সৈনিক, তাদের জীবনটা একদম বাধা, এই টাইম থেকে এই টাইম এই করবো, এই টাইম থেকে এই টাইম এই করবো, এই টাইম থেকে এই টাইম ওই করবো, এবং তারা শৃঙ্খলা পরায়ণ। কত তাদের একটা লাইফ স্টাইলই পুরো অন্যরকম, তাদের চেহারা ছবিও অন্যরকম। তো ব্যাপারটা কি? তার ব্যাপারটা হচ্ছে তারা কন্ট্রোলিং, তারা টাইম ম্যানেজমেন্ট তাদের জীবনটাকে সাজিয়ে দিয়েছে। তো এই 2 মাস তোমাকে সেই স্টুডেন্ট লাইফ গড়ে তোলার জন্য টাইম ম্যানেজমেন্টটাকে তোমাকে তোমার মতো করে সাজাতে হবে। রুটিন তোমাকেই তৈরি করতে হবে। আমি টিপস দিতে পারি যে না এখন এই সাবজেক্ট পড়ো, এখন এই সাবজেক্ট পড়ো, এখন এই সাবজেক্ট পড়ো, সেটা আলাদা, কিন্তু রুটিন তোমাকে তৈরি করতে হবে। তোমার কোন সাবজেক্ট ভালো লাগে, তোমার কোন সাবজেক্ট খারাপ লাগে, প্রত্যেকটার দিকে নজর দিতে হবে। তুমি একটাকে ভালোবাসবে আর একটাকে ভালোবাসবে না, সেটা কখনো হবে না। সাবজেক্ট যে কটা, সব কটা তোমারই সাবজেক্ট, তোমাকেই পাস করতে হবে। আমি গিয়ে পাস করে দিয়ে আসবো না, তোমার অন্য কোনো টিচার গিয়েও তোমার পরীক্ষাতে পাস করে দিয়ে আসবে না। তোমাকেই পড়তে হবে, তোমাকেই লিখতে হবে, তোমাকেই জানতে হবে, তোমাকেই মার্কস পেতে হবে, তোমাকেই পাস আউট করাতে হবে, তোমাকেই তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে হবে, সমস্ত কিছু তোমাকেই করতে হবে। অতএব চাপটা আমার নয়, বা তোমার বাড়ির আশেপাশে যে কাকা কাকু দাদা দিদি মাসিমারা রয়েছে তাদেরও নয়, তোমার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরও নয়, চাপটা কিন্তু তোমার। কথাগুলো ভালো করে মন দিয়ে বুঝে নিও। নেক্সট পয়েন্ট, গৃহবন্দী হয়ে যাও। কেন বললাম কথাটা? রাস্তায় বেরোবে, বন্ধু চল আজকে একটু খেলা আছে, খেলা দেখি, আজকে একটু পাবজি খেলি, আজকে একটু পাবজি খেলি, আজকে একটু ফ্রি ফায়ার খেলি, আজকে একটু ওই বন্ধুটার পার্টি আছে, বার্থডে আছে। টোটালি অ্যাভয়েড করতে হবে। ঘরে বসে যাও, বই খাতা নিয়ে বসে পড়ো, বই খাতা নিয়ে বসে পড়ো, চুপচাপ, কোনো দিক তাকানো নেই। শুধু যদি এটা করতে পারো সফলতা আসবে, এবং এটা তোমাকে করতে হবে। যদি তুমি মনে করো যে না আমি করব না, বেশ, কে বলেছে করতে? এখন করার দরকার নেই, কদিন পরে করো। কিন্তু যখন করবে তখন দেখবে পেছনে সবাই টাটা দিয়ে উপরে উঠে গেছে আর তুমি সবার নিচে পড়ে রয়েছো। লাস্টে কি আর বলবো, কোথায় যাবে ঠিক নেই, কোথায় দৌড়ে দৌড়ে ঘা খাবে সেটারও ঠিক নেই, চাকরি হবে কি হবে না সেটারও ঠিক নেই। কেন? কারণ জ্ঞানটাই তো তোমার পিছিয়ে যাচ্ছে আস্তে আস্তে, বা সেই নির্দিষ্ট লক্ষ্যে তুমি পৌঁছাতে পারলেও অনেকটা সময় লেগে যাবে, জীবনে কষ্টটা আরও বাড়বে। সেই কষ্টটা পাওয়ার চেষ্টা করো না, সময় হাতে আছে, সেটাকে কাজে লাগাও। নেক্সট, প্রত্যেক বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে, যেটা আমি একটু আগে বললাম। কোনো বিষয়কে অবহেলা করলে চলবে না, যে আমি এই বিষয়টা কাঁচা, আমার স্যার অঙ্কটা ভালো লাগে না, বা আমার ইংরেজিটা ভালো লাগে না, ওটা একটু কম পড়ি আমি, থাকা অন্যান্য সাবজেক্টগুলো পড়ি। কেন? কি দোষ করেছে সে দোষ করেছে, ইংরেজি দোষ করেছে না, দোষ তুমি করেছো? দোষ তো তুমি করেছো, তাকে সেইভাবে মূল্য দাওনি, তাকে সেইভাবে ভালোবাসোনি, তাকে সেইভাবে পড়োনি, যে কারণেই সে তোমার থেকে দূরে চলে গেছে। তো মূল বিষয়টা কি? তাকে কাছে আনার চেষ্টা করতে হবে, তাকে ভালোবাসতে হবে, এবং তাকে পড়তে হবে, তাকে বুঝতে হবে। অটোমেটিক্যালি দেখবে সেও তোমার প্রিয় হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা তোমার কি করতে হবে? যে সাবজেক্টটাকে তোমার দুর্বল মনে হচ্ছে, তার ভেতরেও দেখবে অনেক সহজ সহজ বিষয় রয়েছে, সেই বিষয়টাকে প্রথমে অ্যাক্সেস করে নাও, সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করো, সেই বিষয়টাকে পড়ার চেষ্টা করো। দেখবে সেই বিষয়টার মধ্যেও অনেক মধুর মধুর জিনিস খুঁজে পাবে, সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করো। নেক্সট পয়েন্ট, প্রত্যেক বিষয়ের সহজ বিষয় খুঁজে বের করো। আমি যেটা বললাম, একটা সাবজেক্টের ভেতরে সমস্ত কিছু কঠিন নেই। একটা সাবজেক্টের ভেতরে যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টেই, তার মধ্যে কিছু সহজ থাকে, কিছু কঠিন থাকে, কিছু মাঝারি থাকে। এরকমভাবে পার্টলি ভাগ করে ফেলো প্রত্যেকটা সাবজেক্টকে। যে পার্টটাকে সহজ সেটাকে একটু বেশি পড়ো, সেটাকে প্রথমে পড়ো, সেটাকে ভালোবেসে পড়ো, মাঝে মাঝে একটু কঠিন পার্ট পড়ো, যতটুকু বোঝার বুঝে নাও, যতটুকু পড়ার পড়ে নাও, কিন্তু পার্ট করে পড়ো। কঠিন বলে যে আমি পড়বো না, বুঝতে পারছি না বলে যে আমি ছেড়ে দিয়ে আসবো, সেটা যেন না হয়। ছাড়তে হবে। সেটা যদি দেখো যে না পরিণতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আমি টানতেই পাচ্ছি না, আমি কিছু বুঝতেই পারছি না, আমি কিছু করতেই পারছি না, চেষ্টা করার পরেও
তখন আমি একটা টিপস তোমাদের দিয়েছি। কি টিপস দিয়েছি? যাই হোক, এটা আমার লেখা নেই, আমি বলে দিচ্ছি। যে একদম কঠিন, একদম মনে রাখতে পারছি না, মনে রাখার জন্য আমার খুব প্রেশারকে দিতে হচ্ছে ব্রেনে, সেই পার্টটাকে অ্যাভয়েড করে দাও, সেই পার্টটাকে পড়ো না। তোমার 90 বা 100 পাওয়ার দরকার নেই, তখন একটু কম হোক না, 10 মার্ক কম হোক, সেখানে 10 মার্ক কম হোক। যেটা একদম কঠিন লাগছে সেটাকে বাদ দাও, সেটাকে বাদ দাও, অন্যটা পড়ো। একটা নোটসের ভেতরে 2-4 লাইন খুব কঠিন থাকে, সে 2-4 লাইন পড়ার দরকার নেই, ছেড়ে দাও। অন্যান্য যতটুকু আছে সেটুকু তো ভালো করে পড়ো, তাতেও কাজে লাগবে। নেক্সট পয়েন্ট, 100% টেস্ট পেপার সলভ। টেস্ট পরীক্ষা শেষের পরেই টেস্ট পেপার, এই টেস্ট পেপার কিন্তু তোমাকে সলভ করতে হবে। শুধু সলভ করলে হবে না, সলভ করার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? টিপস দিয়েছি দেখো। শর্ট কোশ্চেনের 10টা সেট, এমসিকিউ এবং এসএকিউ, প্রত্যেক সাবজেক্টের 10টা সেটের শর্ট একদম এখানে রাখতে হবে, এখানে গ্যারান্টি দিয়ে বলছি। মিলিয়ে দেখো পরীক্ষার প্রশ্নের সঙ্গে, 10টা সেট কমপ্লিট করে যাও, ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কমন পাবে। নেক্সট, ব্রড কোশ্চেন 3টে বা 4টে সেট, যে কোনো 3টে বা 4টে সেটের ব্রড কোশ্চেন কমপ্লিট করে, নোটস করে, রেডি করে পরীক্ষার হলে চলে যাও। স্যার এখন বই এত বড়, কি পড়বো? কিছু পড়ার খুঁজে পাচ্ছ না তো? এই যে যেটা বললাম, ব্রড কোশ্চেনের 3-4টে সেট আর শর্ট কোশ্চেনের 10টা সেট, প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ নোটস করে ফেলো, লিখে ফেলো। সেই লেখাটাকে বছরের শেষ দিন পর্যন্ত পড়ো, পরীক্ষার আগের দিন পর্যন্ত। তুমি যদি 80%-এর উপরে বা 90%-এর উপরে না পাও, তারপরে বলো স্যার আপনার কথা শুনে আমার কাজ হয়নি, মেনে নেব। নেক্সট, পরের পয়েন্টে আসি। ব্রড কোশ্চেন সহজ নোট গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করো। ব্রড কোশ্চেন দেখলে অনেক বড় মনে হয়, পয়েন্ট পয়েন্ট করে লিখবে পরীক্ষায়, পয়েন্ট করে না লিখলে কিন্তু অতটা ভালো হয় না। নোটস মুখস্থ করার চেষ্টা করবে না, নিজেরা 3-4 বার করে পড়বে, অটোমেটিক একটা গল্প নিজের ভেতরে তৈরি হবে, সেই গল্পটাই লিখে দেবে। বোঝা গেল কি বললাম? শর্ট কোশ্চেন অনেকে মুখস্থ করার চেষ্টা করো, করবে না। কি সিস্টেম? শর্ট কোশ্চেন প্রত্যেক দিন সকালবেলা যেমন আমরা প্রার্থনা করি, প্রত্যেক দিন শর্ট কোশ্চেন রিডিং পড়বে, রিডিং পড়া, প্রত্যেকটা সাবজেক্টের শর্ট কোশ্চেন রিডিং, একদম ঘুম থেকে উঠে রিডিং, মন্ত্র পড়ার মতো পড়ে যাও, মুখস্থ করার দরকার নেই। কন্টিনিউ 15 থেকে 20 দিন পড়ো, দেখে দেখে শুধু রিডিং পড়ে যাও, অটোমেটিক কবে তোমার এখানে চলে গেছে তুমি নিজেও টের পাবে না। একটাই সিস্টেম, এটা আমার নিজস্ব ভাবনা চিন্তা, নিজে থেকে আমার আবিষ্কার করা, এটা যে এটা করেই আমি আমার নিজের ব্যক্তিগতভাবে বলি, শর্ট কোশ্চেন মনে থাকতো না, তারপর দেখেছি কিন্তু কবে মুখস্থ করেছি আমি নিজেও জানি না, কিন্তু দেখি অটোমেটিক সেগুলো আমার মুখস্থ হয়ে গেছে কোন দিন, ঠিক টাইমের আগে দেখি সেটিং হয়ে গেছে। কি করে সেটিং হলো নিজেও জানি না, কিন্তু এই একটা কাজ করেছি, শুধু রিডিং পড়তাম। বুঝতে পারলে? আমি সেখান থেকেই বুঝেছি বিষয়টা, এবং তারপরে এটা আমি অ্যাপ্লাইও করেছি ছাত্রছাত্রীদের মধ্যে, এবং দেখেছি না একদম কাজ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। পরের পয়েন্টে আসি। পয়েন্ট করে লেখার চেষ্টা, যেটা তোমাদের বললাম সেটা আর বলছি না। প্রশ্নোত্তর লেখার পদ্ধতি আয়ত্ত করা, শুধু পড়লাম হবে না, কীভাবে উত্তর লিখবো, 2 মার্কের কোশ্চেন কীভাবে লিখবো, 3 মার্কের কোশ্চেন কীভাবে লিখবো, 5 মার্কের কোশ্চেন কীভাবে লিখবো, কোন প্রশ্ন উত্তর কীভাবে লেখা উচিত, কোন প্রশ্ন লেখার প্যাটার্ন কেমন, প্রত্যেকটা সাবজেক্টের একটা লেখার প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাকে আয়ত্ত করতে হবে। নাহলে শুধু পড়ে গেলাম, নোটস পড়ে গেলাম, লেখার সময় নবডাঙ্ক, আমি কিছু রিপ্রেজেন্ট করতে পারলাম না, তাহলে কিন্তু হবে না। বোঝা গেল কি বললাম? অর্থাৎ রিপ্রেজেন্ট করাটাও শিখতে হবে। চ্যানেলে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আলোচনা করা আছে, সেগুলো দেখলে অনেক উপকার পাবো। আর যদি কোনো সাবজেক্ট নিয়ে জানার বিশেষ প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো। নেক্সট, খাতা সাজানোর কৌশল আয়ত্ত করা, এটাও সেম। আচ্ছা, উত্তর থেকে প্রশ্ন বেশি করে পড়া। আমাদের নেগেটিভিটি ওই, আমরা শুধু উত্তর পড়ি, প্রশ্নটাকে বুঝি না, উত্তর বোঝার চেষ্টা করি। আরে ও প্রশ্নটা আগে জানলে তারপরে তো উত্তরটা বুঝতে হবে। আমাদের প্রশ্নটা একাধিকবার পড়া উচিত, প্রশ্নটাকে প্রথমে বোঝা উচিত। একটা প্রশ্ন এলো, কোথা থেকে এলো, কিভাবে এলো, তাহলে কোন জায়গাটা, প্রশ্নটাকে অ্যাটাক করো, প্রশ্নটাকে অ্যাটাক করো, দেখো উত্তর অটোমেটিক্যালি তো চারিদিকে ঘুরে রয়েছে। প্রশ্নটা ধরো, কোন পয়েন্টের দিয়ে প্রশ্নটা এলো, দেখো উত্তরটা চারিদিক রাউন্ড করে উত্তর বসে রয়েছে। সেই জন্য বলছি প্রশ্নটাকে ভালো করে দেখার চেষ্টা করো। ক্রিকেট বল যখন খেলবো কোন দিকে তাকাবো, মাঠে কোথায় ফিল্ডার দাঁড়িয়ে রয়েছে সেদিকে তাকাবো, নাকি বলটা কোন দিক দিয়ে আসছে সেদিকে তাকাবো, বলটা কোন দিক দিয়ে আসছে, বলটা কিভাবে আসছে, তারপরে তাকে হিট করব। তো ওই বলটা হচ্ছে প্রশ্ন, প্রশ্নটা কিভাবে আসছে, কোথা দিয়ে আসছে, কোন পয়েন্টে আসছে, সেটাকে বোঝার চেষ্টা করো। অটোমেটিক দেখবে তার চারিদিকে উত্তর রেডি হয়ে রয়েছে। ব্যাট তোমাকে চালাতে হবে না, ব্যাট একা একাই চলবে, কি তাই তো? পরের পয়েন্ট, আচ্ছা, নিজে থেকে সূত্র করে পড়া মনে রাখো, এটা একটা গোপন টিপস। নিজেরাই একটু বিভিন্ন রকম সূত্র, বিভিন্ন রকম চালাকি, বিভিন্ন রকম ছন্দ, এভাবে পড়া মনে রাখা যায়। কঠিন বিষয়কে বাদ দিয়ে সহজ অংশগুলো পড়ার চেষ্টা করো, যেটা তোমাদের বললাম। প্রশ্ন নিয়ে চর্চা করো, বিভিন্ন বন্ধুদের সঙ্গে আলোচনা করো, প্রশ্ন নিয়ে ভাবো, কোন কোন অ্যাঙ্গেলে প্রশ্ন হতে পারে সেটা বোঝার চেষ্টা করো।
এক প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কীভাবে আসতে পারে সেটা বোঝার চেষ্টা করো। একই রকম প্রশ্ন 3-4 বার এসছে, সেটা কোন অ্যাঙ্গেল দিয়ে কীভাবে লিখবো সেটা বোঝার চেষ্টা করো। কোশ্চেন সেট নিয়ে উত্তর করে টিচারকে দেখাও। ইম্পর্টেন্ট জিনিস, তোমার আশেপাশে যে টিচারই আছেন, তোমাকে যিনি গাইড করেন, টেস্ট পেপার এর কোশ্চেনের সম্পূর্ণ ফার্স্ট লিখে ফেলো উত্তর লিখে ফেলো। সে দেখে লেখো বা না দেখে লেখো, যা খুশি লিখে স্যারকে দেখাও যে স্যার এই প্রশ্নটার এই সম্পূর্ণ পরীক্ষার উত্তরপত্র আমি এরকমভাবে করব, আপনি একটু দেখে দিন। তিনি দেখবেন, তিনি বুঝিয়ে দেবেন, ভুল হলে ঠিক করে দেবেন, লেখার প্যাটার্ন শিখিয়ে দেবেন, কোথাও কোনো রকম ঘাটতি হলে সেটাও তিনি শিখিয়ে দেবেন। এটা কিন্তু স্যারের ডিউটি এবং তিনি তাই করবেন। তোমার আশেপাশে যে শিক্ষক আছেন তাকে তুমি বলবে, সে তোমাকে সাহায্য করবে। এটাই শিক্ষকের বৈশিষ্ট্য, আশা করি প্রত্যেকেই করবেন। নেক্সট, কোশ্চেনের সেট নিয়ে উত্তর করার চেষ্টা। এবং লাস্ট যেটা বলবো, তুমি খারাপ নম্বর পাবে, তুমি ফেল করবে, তোমার পরীক্ষাতে নম্বর উঠবে না, তুমি ভালো নম্বর পাবে না, এই সব ভাবনা বাদ। পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ ভালো ভাবো, আমার হাতে যেটুকু সময় আছে সেইটুকু সময় আমার কাছে অস্ত্র, এই অস্ত্র দিয়ে আমার সামনে যা কিছু আসবে আমি টুকরো টুকরো করে ফেলবো এবং একটা ভালো রেজাল্ট করে সকলকে দেখিয়ে দেব। এই ভেবে পণ ধরো, এটুকুই বলবো, আর কিছু না। সামনে যে 2 মাস আছে, সেই 2 মাস যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, জানি প্রথমে যারা অনেকে এসেছিল হাফ ভিডিও দেখে চলে গেছে, শেষ পর্যন্ত হয়তো খুব বেশি ছাত্রছাত্রীরা টিকবে না। আসলে শ্রোতারও প্রয়োজন রয়েছে মাঠে। তো সেটাই বলবো, যারা শেষ অবধি আছো তাদের জন্য এই কথাটা বলে গেলাম, এই 2 মাস তোমার জীবনটা গড়ে দেবে। এই 2 মাসের মূল্য দেওয়ার চেষ্টা করো। আর যারা এখনও রয়েছে, এখনও দেখছো, তাদের বলে রাখি, তোমাদের খারাপ হওয়ার কথা নয়। কারণ তোমরা এতক্ষণ ধরে ভিডিওতে যে কথাগুলো শুনলে, এই যে ধৈর্যের পরীক্ষাটা দিলে, এই যে ধৈর্য ধরে সমস্ত ভিডিওটা দেখেছো, এটুকুই বলবো যে তোমরাই পারবে যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলতে। আর যারা বেরিয়ে গেছে তারা পারবে না, কারণ তাদের এই যে রুলসগুলো, এই যে সিস্টেমগুলো আছে, সেগুলো মানার মতো ক্ষমতা নেই। এই শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। ভালো থেকো, সুস্থ থেকো, এগিয়ে যাও। ধন্যবাদ।